জ্ঞানেশ কুমার এসছিল, হোঁচট খেয়ে ল্যাজ গুটিয়ে পালিয়েছে। বাংলার মানুষের প্রশ্নের জবাব জ্ঞানেশ কুমারের কাছে নেই। অন্যদিকে দেশের সর্বোচ্চ আদালত আমাদের দাবিকে স্বীকৃতি দিয়েছে, মান্যতা দিয়েছে। আপনি আজকে মানুষের উদ্দেশ্যে দু চার কথা বলে, আমাদের আবেদন থাকবে, নিবেদন থাকবে, আপনি এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করুন। আমি অভিষেক সবার মতামত নিয়েছেন, এই সভার যারা উপস্থিত আছেন, এবং আপনারা আরেকবার বলুন, অভিষেকের যে প্রস্তাব, বিচারের দরজা যখন উন্মুক্ত হয়েছে তখন 5 দিন তো আমরা এখানে রাস্তায় আছি, আমি দরকার হলে 50 দিনও থাকতে পারি, ইলেকশনও আছে সামনে। তাহলে আমরা কি ধর্নাটা আজকের মতো টেম্পোরারি উইথড্র করতে পারি? ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাআল্লাহ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। ভালো থাকুন, সুস্থ থাকুন। দর্শক, এখন থেকে 4 ঘন্টা আগে আমি এই ভিডিওটা করেছিলাম। আজকে সুপ্রিম কোর্টে যে হিয়ারিংটা হয়েছে এসআইআর সংক্রান্ত, তো সেখানে যা সব হয়েছে সেটাকে নিয়ে আমি এই ভিডিও বানিয়েছিলাম, যার হেডলাইন দেখুন কি করেছিলাম, কল্যাণদের তুলোধনা করলো সুপ্রিম কোর্ট। আর দেখুন নিচেতে কি লিখেছিলাম, মেনকার মুখে দিল ঝামটা, মেনকার মুখে দিল ঝামটা, ঘেঁষলেন না সিব্বল। আজকে কপিল সিব্বলকে দেখা যায়নি। তারপরে কি লিখেছিলাম, এবার ধর্না ছেড়ে পালাবেন দিদিও। যখন আমি এই ভিডিও তৈরি করছি এখন থেকে 4 ঘন্টা আগে, প্রচুর মানুষ দেখেওছেন, দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই। 4 ঘন্টায় এখানেই দেখতে পাচ্ছেন 2 লক্ষ ক্রস করে গেছে ইউটিউবে। আমার কাছে আরও আপডেট দেখাচ্ছে। তো 4 ঘন্টা আগে আমি, অর্থাৎ আরামবাগ টিভি যে আন্দাজটা করেছিল বা যে আভাসটা দিয়েছিল, মিলে গেল তো, একেবারে হুবহু মিলে গেল। উঠে পালালেন, ধর্নার পাত্তারি গুটিয়ে নিয়েছেন, আজকেই পাত্তারি গুটিয়ে চলে গেছেন। এবং দেখুন, পাত্তারি গোটাবেন এ তো কাম্য ছিল। আমরা যখন আন্দাজ করে বলছি, নিশ্চয়ই আপনাদেরও হয়তো অনেকেরই আন্দাজ ছিল, কিন্তু সেটাকে আবার কী রকম নাটক করে উইথড্রটা করা হলো বুঝতে পারছেন? আরে আপনাদের আর কিছু করার নেই, ধর্নাতে বসে নাক কাটা গেছে, পুরো নাক কাটা গেছে। জ্ঞানেশ কুমার এলেন, ঘুরে চলে গেলেন। জ্ঞানেশ কুমার হোঁচট খেয়ে যাননি, আপনাদেরকে হোঁচট দিয়ে গেছেন। কালীঘাটে গেছেন, আপনাদের পাড়াতে কিছুই করতে পারেননি। 2-4টে লোককে ওই প্ল্যাকার্ড আর ওই ছাতার কাপড় খুলে দেওয়া কালো রঙের দিয়ে যাও দাঁড়াবে, এর বাইরে কিছুই করতে পারেননি। উনি দাপিয়ে এখানে ওনার সমস্ত কাজকর্ম করেছেন। কালীঘাটে গেছেন, বেলুড় গেছেন, দক্ষিণেশ্বর গেছেন, মানে মন্দিরে বিভিন্ন জায়গায় ঘুরেছেন, হাসি মুখে বক্তব্য রেখেছেন, একাধিক মিটিং করেছেন, যাদেরকে যা বলার চমক ধমক সবই করে গেছেন, দাপিয়ে গেছেন। তার আজকে পর্যন্তই তার কর্মসূচি ছিল অনেক আগে থেকে, যে 8 তারিখে সন্ধ্যায় ঢুকবেন, 9 তারিখ থাকবেন, 10 তারিখে প্রোগ্রাম করে দিল্লি যাবেন। পুরো শিডিউল কমপ্লিট করে তিনি গেছেন। যাওয়ার আগে একটা লম্বা প্রেসমিটও করেছেন, যেসব মানে প্রশ্ন করা হচ্ছিল সাংবাদিকদের তরফ থেকে। তারপর উনি দিল্লি ফিরে গেছেন, উনি হোঁচটকে পালিয়ে গেছেন। এই কথা মানে অভিষেক, আমি বলি যে নতুন নেতা উঠছেন, বক্তব্য রাখছেন, ঠিক আছে, কিন্তু এই ধরনের হাস্যকর কথা যদি বলেন তো কী করে নেতা হবেন? তাহলে আর কী করে টিকে থাকবেন? জ্ঞানেশ কুমার হোঁচট খেয়ে চলে গেলেন, গোটা মিডিয়াতে দেখানো হচ্ছে পুরো তার মানে টোটাল কর্মসূচি, কালীঘাট থেকে শুরু করে মিটিং ইত্যাদি, তিনি কি বলেছেন মিটিংয়ে সেই সব নিয়ে হলো, তিনি প্রেসমিট করলেন, তিনি গেলেন, সমস্ত কিছু মিডিয়াতে টেলিকাস্ট হলো, অনেক ক্ষেত্রে লাইভ টেলিকাস্ট হলো। আর অভিষেক বলছেন হোঁচট খেয়ে নাকি চলে গেছেন জ্ঞানেশ কুমার। এ পাগলের মতো কথা নাকি? এই কথাগুলো বললে আমি জানি না কেন বলছেন, নিজেকে কেন এতটা হালকা করছেন। এটা হচ্ছে এক। দ্বিতীয়, উনি যে কথাটা বলেছেন, ওনাদের নাকি সুপ্রিম কোর্টে আজকে জয় হয়েছে।
আমি আর একটা বক্তব্য শুনছিলাম, সুপ্রিম কোর্টে জয়ের ব্যাখ্যা উনি দিয়েছেন। আমি দর্শক আপনাদেরকে শোনাবো জয়ের ব্যাখ্যাটা উনি কি দিয়েছেন, একবার শুনুন। মানে আর ওখানে বসে থাকার কোনো আর নেই, সব জায়গায় হেরে গেছেন, সুপ্রিম কোর্টে নাক কাটা গেছে। জ্ঞানেশ কুমার তো যা করার করে দিয়ে চলে গেছেন, ওনাদেরকে পাত্তাই দেননি। ওনাদের যারা ওখানে গিয়েছিলেন, বেশি জোরে কথা বলতে গিয়েছিলেন, চন্দ্রিমা ভট্টাচার্য, ববি হাকিম, তাদেরকে এটাও বলেছেন জ্ঞানেশ কুমার, ডোন্ট শাউট, চুপ, বেশি কথা বলবেন না, চেঁচামেচি করবেন না। তারপরেও নাকি বলছেন হোঁচট খেয়ে চলে গেছেন। মানে কী রে ভাই, মানে এরা কী টাইপের জানেন তো, মানে হেরে গিয়েও বলবেন আমাদেরকে বিশ্বকাপ দাও। হেরে গেছেন, এদিকে না আমাদেরকে বিশ্বকাপ দিতে হবে, নাহলে আমরা যাবো না। আমি শুধু ভাবছি রেজাল্টের পরে যখন তৃণমূল কংগ্রেস হেরে যাবে, তখন ওনারা কি করবেন, কি বলবেন। হেরে গিয়েও বলবেন না আমাদের সরকার থাকতে দিতে হবে, হ্যাঁ আমাকে নবান্নে বসতে দিতে হবে, বলতেই পারেন ইনারা, বলতেই পারেন। দর্শক, আচ্ছা হ্যাঁ, যেটা অভিষেক আজকে ওনাদের জয় হিসেবে যে ব্যাখ্যাটা দিয়েছেন, একটা ব্যাখ্যা দিয়েছেন, শুনবেন ওনাদের জয় না কি হয়েছে, কি জয়, একটু ব্যাখ্যাটা শুনুন, তারপর আমি ব্যাখ্যাতে আসছি যে কি বাঁশটা হয়েছে। যাদের নাম বাদ যাচ্ছে তারা যাতে আবার অ্যাপিল করার সুযোগ পায় এবং আবেদন করার সুযোগ পায়, কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রাক্তন প্রধান বিচারপতি সহ একাধিক প্রাক্তন বিচারপতিদের অ্যাপিলেট ট্রাইব্যুনাল বেঞ্চ খোলার জন্য ইসিকে বলেছে, কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিয়েছে। আমি মনে করি এই জয় গণতন্ত্রের জয়, মা মাটি মানুষের জয়, বাংলার বশ্যতা বিরোধী আন্দোলনের জয়, হার না মানার মানসিকতার জয়, মানুষের অধিকারের লড়াইয়ের জয়, মমতা ব্যানার্জির সংগ্রামের জয়, তৃণমূলের আপসীন লড়াইয়ের জয়। এটা উনি বলেছেন। এটা যে কত বড় বাঁশ সেটা উনি বুঝতে পারছেন না, বা বুঝতে পেরেও যন্ত্রণা লুকিয়ে এখন মুখ রক্ষা করতে হবে, তো ধর্না থেকে উঠতে হবে, তো একেবারে হেরে গেছি বলে উঠে পড়ছি সেটা তো বলা যাবে না। সুতরাং একটা কিছু জয় দেখাতে হবে, তো এটাকে জয় বলছেন। এটা কত বড় বাঁশ দর্শক, ভালো করে একটু চিন্তা করুন। এতদিন কি ছিল, এতদিন যেটা ছিল যে নাম যদি বাদ যায় তালিকা থেকে, তিনি আবার অ্যাপ্লাই করতে পারবেন। কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন? ডিইও মানে জেলা দপ্তরে বা সিইও দপ্তরে কিছু অফিসের কথা বলে দেওয়া আছে, সেখানে গিয়ে তারা অ্যাপ্লাই করতে পারবেন, ফর্ম 6 ফিল আপ করতে পারবেন। কিন্তু আজকে কি হলো, আজকে পুরোটা ট্রাইব্যুনালে চলে গেল। নাম বাদ গেলে তারা অ্যাপ্লাই করবেন কোথায়? ট্রাইব্যুনালে। সেই ট্রাইব্যুনালে কারা থাকছেন না? বিচারপতি, মানে প্রাক্তন বিচারপতি তারা। ভাবুন দর্শক, এতদিন যেটা ছিল ওনাদের হাতে ছিল কার্যত, কারণ জেলা অফিস থেকে অ্যাপ্লাই করেন ডিএম ওইদিকে ডিইও তিনি তার অধীনে হতো, ফলে সেটা অনেকটা সুবিধার ছিল, যেরকম ওনারা অনেক সময় প্রভাব খাটিয়ে করে থাকেন, সেখানে হয়তো করার চান্স ছিল ওনাদের। আর মানুষেরও সুবিধা ছিল যে আমি নিরপেক্ষ কাজটা যদি হয় খানিকটা, সেটা ধরে নিয়ে বলি যে তারা ওখানে থেকে লোকালি ওগুলো করে নিতে পারতেন এবং সেগুলো অনেক ফাস্ট হতো। এখন ট্রাইব্যুনাল মানে পুরোটাই বিচার পর্বে চলে গেল, সেই এনআরসির মতো বিষয়টা। ট্রাইব্যুনাল মানে যতই প্রাক্তন বিচারপতি হন না কেন, কারোর নাম বাদ গেলে তার নামটা রাখার ক্ষেত্রে যারা ট্রাইব্যুনালে থাকবেন প্রাক্তন বিচারপতিরা, তারা কি এমনি নাম তুলে দেবেন? তারা দেখবেন না যে এই মানুষটি এখানকার নাগরিক কিনা, এর ঠিকঠাক ডকুমেন্ট আছে কিনা। তো ফের তো নতুন করে একেবারে সেই ডকুমেন্ট, আরে বিচারের মাধ্যমে করা সহজ কথা নাকি? তবে এটা তো ভালো হলো, আমাদের জন্য খুব ভালো হয়েছে, কিন্তু কমিশনের জন্য কিন্তু খুব ভালো হয়েছে যে আমাদেরকে করতে হতো, সেই তো আমাদের ডিএমদেরকে দিয়ে করতে হচ্ছিল। তার জায়গায় যদি প্রাক্তন বিচারপতিরা এই কাজটা করে দেন সুপ্রিম কোর্টের নজরদারিতে, তো আরও ভালো হলো, আরও নিখুঁত হবে। একজন ডিএমের ওপরে ভরসা না করে বিচারপতি, যারা প্রাক্তন বিচারপতি ছিলেন তাদের মাধ্যমে ট্রাইব্যুনাল মানে একটা বিচার প্রক্রিয়ার মাধ্যমে করা, সেটা আরও ভালো হলো। তো এটা তো কমিশনের জয় হলো কার্যত, না চাইতেই। এত কিন্তু কমিশন বলেনি, ইনারা বেশি ফটাফট করতে গেছে সুপ্রিম কোর্ট ওটা করে দিয়েছে। সেই বুঝছেন তো, সেই প্রথম থেকে মমতা ব্যানার্জি যে সেই সুপ্রিম কোর্টে গেছেন, সেখান থেকে বাঁশ আসা শুরু হয়েছে। ওনারা চেয়েছিলেন মাইক্রো অবজারভার অফ করা যায়নি, উল্টে আরও বাঁশ হলো। পরের হিয়ারিংয়ে বিচারকদের আন্ডারে বিষয়টা চলে গেল। এখন বেশি কিছু করতে পারছেন না,
এখন বেশি কিছু করতে পারছেন না। আমি শুনছিলাম মলয় ঘটককে নাকি খুব ধমকেছেন, তার থেকে নাকি সব কি আইন দপ্তর নাকি সব কেড়ে নিয়েছেন। আমি জানি না মলয় ঘটকের কাছ থেকে আইন দপ্তর কেন কেড়ে নিয়েছেন। আইনের দপ্তরে থাকা মলয় ঘটক বিচারকদের ম্যানেজ করতে পারেননি বলে শাস্তি দেওয়া হয়েছে কিনা কে জানে। তো যাই হোক, মানে এবার তো আরও কঠিন হয়ে গেছে না, বিচারকরা তো অতটা সহজ না। আপনি মানে ইআরওদেরকে ম্যানেজ করতে পারেন, তারা অনেক সময় পলিটিক্যালি করে দিতে পারেন, কিন্তু বিচারকদের আন্ডারে তো সহজ না। তো এটা এসে যাওয়ার পরে ব্যাস খাবি খাচ্ছিলেন। তো আজকে আবার সুপ্রিম কোর্টে গিয়ে বলেছিলেন যে যাদের, যখন দেখছেন তো বিচারকরা বিরাট করে বিচার করছেন, তখন আবার আজকে গিয়ে বলা হয় কি না, যাদের নাম ম্যাপে ছিল, মানে ম্যাপিংয়ে, মানে ওই 2002-এর ভোটার বা তার লিঙ্ক যারা দিয়েছেন প্রায় 48 লক্ষ, তাদেরকে কেন আবার বিচারাধীন করতে হচ্ছে, তাদেরকে ছেড়ে দিন, কারণ এখন সময় নেই, ভোট এসে গেছে, এরকম বলার চেষ্টা হয়েছিল। সুপ্রিম কোর্ট অ্যালাউ করেনি না, সববারই চেক হবে। এই জন্যই তো এসআইআর, নাম ছিল, লিঙ্ক ছিল, তো কী হয়েছে, খতিয়ে দেখা হবে। ফলে মুখ পুড়েছে আজকে সুপ্রিম কোর্টে। তারপরে যখন কল্যাণ ব্যানার্জিরা বলতে গেলেন যে নাম বাদ যাচ্ছে তারা তাহলে কি করবেন, তাদেরকে তো বলতে দিতে হবে কোনো একটা জায়গা। যদিও প্রথম দিকে সুপ্রিম কোর্ট কিন্তু খুব ক্ষুব্ধ হয়েছিল, যে বিচারকদের বিরুদ্ধে পিটিশন করে দেওয়া হয়েছে, বিচারকদের কাজ নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল, ক্ষুব্ধ হয়েছেন প্রধান বিচারপতি। তো তারপরে এই বলার জায়গার ব্যাপারটা যখন বলতে যাওয়া হলো, তখন সুপ্রিম কোর্ট একটা বলে দিল, ঠিক আছে ট্রাইব্যুনাল করে দিচ্ছি, যাও ট্রাইব্যুনাল করে দিচ্ছি। প্রধান বিচারপতিকে বলছি কলকাতা হাইকোর্টের ট্রাইব্যুনাল তৈরি করে দেওয়া হবে, সেখানে গিয়ে তারা সব নতুন করে বলবেন। কিন্তু ট্রাইব্যুনালটা কি সহজ কথা? একটা ডিএম অফিসে ডিইওদের কাছে ফর্ম ফিল আপ করে নাম তোলা তো কতটা সহজ ছিল। আর ট্রাইব্যুনাল মানে ধরুন ওনারাই বলছেন 10 লক্ষের মধ্যে 4 লক্ষ বাদ। ট্রাইব্যুনাল এত কেসের নিষ্পত্তি সহজে করতে পারবে? তার মানে দর্শক যা বুঝতে পারছি যে নামগুলো বাদ যাবে, যদি এই সব নাম ট্রাইব্যুনালে ডিরেক্টলি যায়, এরা আর নতুন করে আর নাম তুলতে সহজে পারবেন না, অন্ততপক্ষে ভোটের আগে পর্যন্ত সম্ভব না। এত কেস ট্রাইব্যুনাল শেষ করতে পারবে না। ডিও সিও তাদের দপ্তরের মাধ্যমে অনেক সহজে অনেক দ্রুত কাজটা করতে পারতো, কিন্তু এখানে যে ট্রাইব্যুনালে চলে গেলে বিষয়টা না, চলে যাচ্ছে তো, এ পুরো যেচে আর একটা বাঁশ নিয়ে এলেন, আর একটা বাঁশের পর বাঁশ। তার বাঁশ এসে গেছে, এদিকে বাস রাস্তা ছাড়তে হবে, মানে মেট্রো ওখান থেকে উঠতে হবে, ধর্মতলা থেকে উঠতে হবে। আমি আভাসটা দিয়েছিলাম যে নাক পুরো কাটা গেছে, আর কোন এনার্জি নিয়ে ওনারা বসে থাকবেন না মানে জ্ঞানেশ কুমার পাত্তা দিয়ে গেলেন, না সুপ্রিম কোর্ট পাত্তা দিল। তো এবার উঠতে হবে তো, পুরো পরাজয়ের পর পরাজয়, উঠতে হবে তো। হয়তো কালীঘাটে গিয়ে বসে পিসি ভাইবো কান্নাকাটি করবেন গলা ধরে, কিন্তু এখান থেকে তো হাসি মুখে তো বের হতে হবে জয়টাই বলে, না তো সবাই কর্মীরা আরও তো ভেঙে পড়বেন না। তো সেই জন্য এইরকম ড্রামা করছেন, হোঁচট খেয়ে গেছেন জ্ঞানেশ কুমার, সুপ্রিম কোর্টে আমাদের জয় এসে গেছে, আর নেত্রীকে এইভাবে বসে থাকতে হবে না, আমরা রাস্তায় আছি। আবার পিসি বলছেন, হ্যাঁ তাহলে আপনাদের যে মত, অভিষেক যে বললো, তো আপনাদের সবার মত আছে তো, বলুন। আচ্ছা, এইসব ন্যাকামো ড্রামাগুলো কি মানুষ বোঝেন না? দর্শক বলবেন, আজকে আর একটা জিনিস দেখিয়ে শেষ করি। উনি নাকি ছবি এঁকেছেন আজকে, জানেন তো, ওখানে বসে বসে ছবি এঁকেছেন। দেখবেন ছবি, যেমন উনি ছবি আঁকেন আর কি আঁকেন আমরা সহজে বুঝতে পারি না। তো এই ছবিটা যে এঁকেছেন কি জানি, আমি যদি স্টিল পিকচারটা দেখাতে পারি কি এঁকেছেন। এই যে ছবি এঁকেছেন ভ্যানিশ বলে, SIR ভ্যানিশ। তো ছবি তো যা, আমি তো প্রথমে ভাবছিলাম যে উনি কি সেই মানে ক্রোমোজোম, লাইফ সায়েন্সে আছে না জীবনবিজ্ঞানে ক্রোমোজোম টাইপের, এরকম দড়ি দিয়ে এবার কিছু মানে কেরম টাইপের আঁকছেন না কি যে বুঝতে পারছি না, কী সব শুয়ে টুয়ে আছে, কি বোঝাতে চেয়েছেন কে জানে, সেটা উনিই ভালো বোঝেন, আমরা খুব একটা বুঝতে পারছি না। দর্শক ভ্যানিশ বলে এখানে লিখেছেন, সেটা কাউকে একটা ইঙ্গিত করতে চাইছেন, সেটা বুঝতে পারছি, কিন্তু আমরা এটাও বুঝছি এবার ওনার সরকারটাই ভ্যানিশ হয়ে যাবে আর কিছুদিন পরে, তাই তো দর্শক বলবেন, এই ড্রামা করে ওঠা জয় বলে যেটা বলছেন, আপনারা কি দেখছেন, কি বুঝছেন, অবশ্যই বলবেন দর্শক। এবং আরামবাগ টিভির প্রেডিকশন দেখুন 4 ঘন্টার মধ্যে কিন্তু মিলে গেল। বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।